নমস্কার। আজকে আমাদের বিষয়টি খুব ইন্টারেস্টিং বিষয়। দেখুন আমি এখানে লিখেছি যে রত্ন মানে গ্রহের ভালো ফল পেতে কখন আমরা রত্ন পড়ব, কখন আমরা দান করব, কখন আমরা মন্ত্র জপ করব। এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান। এই তিনটে থেকেই রেমেডি করা হয়। অর্থাৎ একটি গ্রহের ভালো ফল পাওয়ার জন্য কখনো আমরা রত্ন দিই, কখনো আমরা দান করার কথা বলি, কখনো মন্ত্র জপ করার কথা বলি। এবারে মানুষ বিষয়টাকে গুলিয়ে ফেলে যে মনে করে রত্ন পড়তে না পারলে হয়তো মন্ত্র জপ করলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে বা দান করলে হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো সেখানে কতটা পার্সেন্টেজ ঠিক হয় সেই বিষয় সম্পর্কেও বলবো। তো প্রথমে গ্রহের ভালো ফল পেতে কখন রত্ন, কখন দান, মন্ত্র জপ এটা যে লিখেছি, তো এই ক্ষেত্রে আমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে। রত্ন কখন পড়া হয়? রত্ন পড়া হয় কোনো গ্রহকে বল দেবার জন্য। কোনো গ্রহকে বল দেবার জন্য রত্ন ধারণ করা হয়। এরকম নয় যে কোনো গ্রহকে আহ রত্ন এই কারণে পড়া হয় যে একটি গ্রহ, মনে করা যাক রত্ন কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই পড়া হয়। ধরুন মনে করা যাক এখানে লগ্ন, মনে করা যাক বৃশ্চিক লগ্ন, বৃহস্পতি এই ঘরটায় রয়েছে, মানে হচ্ছে নিজের ঘরের মধ্যেই রয়েছে, কিন্তু বৃহস্পতি রাহুর সঙ্গে বসে রয়েছে মনে করা যাক। তাহলে আপনি বলবেন যে বৃহস্পতি তো নিজের ঘরে বসে রয়েছে, তাহলে বৃহস্পতি রত্ন পড়ার কি দরকার, এরকম একটা কথা আসতে পারে। যে না, যেহেতু বৃহস্পতি রাহুর সঙ্গে বসে বৃহস্পতি কমজোর হয়ে পড়ছে, এই মানুষটাকে যদি বৃহস্পতির একটি পোখরাজ ধারণ করানো যায়, তাহলে এই মানুষটা বৃহস্পতির আরো শুভ ফল পাবে। এবারে রত্ন কেমন করে পড়তে হয় দেখুন। এক, এটা যদি আমি লগ্ন ধরি ১, ৫ আর ৯, এই রত্ন চোখ বন্ধ করে সবাই পড়তে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি প্রয়োজন। প্রয়োজন অনুসারেও রত্ন পড়া যায়। প্রয়োজন প্রয়োজন অনুসারেও রত্ন ধারণ করা যায় প্রয়োজন অনুসারে। এবারে প্রয়োজন অনুসারে কেমন, যে ধরুন একটি মেয়ের বিবাহিত জীবন নিয়ে বিভিন্ন প্রবলেম আসছে, তো সেই ক্ষেত্রে তার একটি রত্ন নির্বাচন করা যেতে পারে। একটি মেয়ের মনে করা যাক গাইনোকাল কিছু প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে রত্ন নির্বাচন করা যেতে পারে। একটি ছেলে কিছুতেই চাকরি পাচ্ছে না, সেই ক্ষেত্রে একটি রত্ন নির্বাচন করা যেতে পারে। তো এই সমস্ত মানে প্রয়োজন অনুসারেও রত্ন ধারণ করা যায়, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয় যে এতদিন পড়বেন, তারপরে কিন্তু খুলে রাখবেন। রত্ন সর্বদাই লগ্নপতির মিত্র গ্রহ যদি হয়, তাহলে তার রত্ন সর্বদাই দেওয়া যায়। যেমন মনে করা যাক এটা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের অধিপতিকে মঙ্গল, তাহলে মঙ্গলের মিত্রকে চন্দ্র, মঙ্গলের মিত্র চন্দ্র, রবি, বৃহস্পতি, তাহলে বৃশ্চিক লগ্নের মানুষরা কিন্তু এই রত্ন আরামসে পড়তে পারে, এখানে খুব একটা অসুবিধা করবে না। সবসময় খেয়াল রাখবেন ষষ্ঠপতির রত্ন কখনো ধারণ করবেন না। এটা কিন্তু আপনাকে শারীরিক সমস্যা করে দিতে পারে বা ঝুট ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দিতে পারে। ষষ্ঠপতির রত্ন কখনো ধারণ করতে নেই। তো আশা করছি রত্নের ব্যাপারটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন, যদিও বা রত্নকে নিয়ে আপনাদের অনেক কনফিউশন রয়েছে এবং রত্নকে নিয়েই শুধু একটি ভিডিও আমি করব। তো এরপরে দেখুন দান, দান আমরা কখন করব। তো প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে রত্ন পড়লে পারে গ্রহ বলবান হয়, দান করলে পারে গ্রহ কমজোর হয় যদি ওই গ্রহটির বস্ত্র দান করা হয়, এবং জপ করলে পারে গ্রহ শান্ত হয়। এখানটায় গুলিয়ে দিলে হবে না কিন্তু, যে আমার গ্রহ খারাপ তাহলে আমি মন্ত্র জপ করছি আমার গ্রহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখুন রত্ন আপনার ক্ষেত্রে গ্রহকে বল দেবার জন্য রত্নের প্রয়োজন। এবারে আপনি হয়তো পয়সা কড়ি নেই তাই রত্ন পড়তে পারছেন না, আপনি বলছেন আমি মন্ত্র জপ করব, তাহলে মন্ত্র জপ করলে পারে কি ঠিক হবে ব্যাপারটা? হ্যাঁ, মন্ত্র জপ করলে পারে। দেখুন মন্ত্র জপ গ্রহকে শান্ত করার জন্য করা হয়। এবার মন্ত্র জপের একটা মিনিমাম ফল রয়েছে 25%। তাহলে রত্ন না পড়ে যারা মন্ত্র জপ করছেন, সেই মন্ত্র জপের ফল কিন্তু তারা রত্নের মতো কখনোই পাবেন না। তারা কিন্তু 25 থেকে 35% মন্ত্র জপের জন্য ফল পাবেন। এরকম ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। এবারে খেয়াল রাখতে হবে যে দান আমরা কখন করব। দান হচ্ছে কোনো গ্রহ যদি মানে কমজোর করতে হয়, কোনো গ্রহকে যদি আমি কমজোর করতে চাই, মনে করা যাক কারুর কর্কট লগ্ন, তাহলে আমি দেখছি যে তার সপ্তম স্থানে শনি বসে রয়েছে এবং শনি
কেতুর সঙ্গে বসে রয়েছে, মনে করা যাক শনি কেতু একসঙ্গে বসে রয়েছে, তার বিবাহিত জীবনে চরম অশান্তি আসছে, তার শারীরিক সমস্যা আসছে। শনি যেহেতু লগ্নকে দেখছে, শনি এখানে বলশালী হয়ে রয়েছে নিজের ঘরের মধ্যে, তাহলে আমি এই শনিকে কমজোর করতে চাই যাতে এতটা শক্তিশালী ভাবে আমাকে ক্ষতি না করে, তাই আমি একে কমজোর করব, তাই আমি শনির দান করব। সেক্ষেত্রে শনির বস্তু যদি আমি দান করি তাহলে পারে আমাকে এই শনিটা কম নেগেটিভ ফল দেবে। এবং দান যদি সংকল্প করে করা যায়, দান যদি সংকল্প করে করা যায় তাহলে দানের রেজাল্ট 1 মাস থেকে পাওয়া যায়। দানের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুপাতে সংকল্প করে যদি করা যায় তাহলে 1 মাস পর থেকে দানের রেজাল্ট পাওয়া যায়। তাহলে দান করব কখন আমরা? দান করব হচ্ছে গ্রহকে কমজোর করার জন্য। সবসময় খেয়াল রাখতে হবে আমি যেই জিনিসটি দান করব, আমি যেই জিনিসটি দান করব সবসময় দান করার সময় দুটি কথা মাথায় রাখতে হবে, আমি গ্রহটির বস্তুকে দান করব এবং গ্রহটি রিলেটেড মানুষকে আমি দান করব। তাহলে আমি শনির জিনিস দান করব, মনে করা যাক শনির জন্য কালো তিল আমি দান করতে পারি, শনির জন্য মনে করা যাক আহ কালো কয়লা আমি দান করতে পারি, ঠিক আছে, সেটা বিভিন্ন কিছু হতে পারে। শনির জন্য আমরা কিন্তু অনেক সময় লোহা দান করতে পারি, শনির জন্য আমরা সর্ষের তেল দান করতে পারি, তাহলে শনির জন্য এগুলো দান করতে পারি। এবারে শনির জন্য দান করব আমি কাকে? একদম শনি কাকে ইন্ডিকেশন দিচ্ছে? একদম একদম অভাবী লোক, একদম অভাবী, তাহলে আমি অভাবী লোককে এই সরষের তেলটা দান করব। এতে কি হবে? একটি অভাবী লোকের, একটি অভাবী লোকের নিশ্চয়ই শনি খারাপ বলে সে এত বড় অভাবী হয়েছে, তাহলে আমি যদি একটা অভাবী লোককে সর্ষের তেল দান করি, সর্ষের তেল, তাহলে পারে দেখুন ব্যাপারটাকে ভালো করে বুঝুন, তাহলে আমি আমার শনির নেগেটিভিটিকে হাঁটাবার জন্য সর্ষের তেল দান করছি যাতে শনি আর একটু কমজোর হয়ে যায়, এত বলশালী হয়ে আমাকে যেন ক্ষতি না করে। তাহলে এই সর্ষের তেলটা আমি অভাবী লোককে দেব, দিলে পারে কি হবে? সংকল্প করে দেব, আমি যখন 1,000 টাকা দান করব, একটা কথার কথা বলছি, হ্যাঁ, তখন কিন্তু আমি 20 টাকা বা 30 টাকা দিয়ে একটা পুরোহিত মশাইকেও ডাকতে পারবো। সেই ক্ষমতাটাও তৈরি করতে হবে, পুরোহিত মশাইকে সংকল্প করে দান করবেন, তবে দানের রেজাল্ট 1 মাস থেকে পাবেন। তাহলে আমি যে অভাবী মানুষটাকে দান করলাম, সেই অভাবী মানুষটার সর্ষের তেল দানের ফলে সেই অভাবী মানুষটার শনি কিন্তু আস্তে আস্তে ভালো হবে তাকে দান করার জন্য, এবং আমি দান করছি বলে আমার কিন্তু শনি আস্তে আস্তে করে যে বলটা নিয়ে ক্ষতি করছিল সেটা কমজোর হয়ে গিয়ে আমাকে ক্ষতি করবে কম। তাহলে সবসময় একটি কথা মাথায় রাখবেন, যে দান করে সে গ্রহটার শক্তিকে কমাবার জন্য দান করে, আর যে দান গ্রহণ করে মানে যাকে আমরা দান করছি তাকে ওই গ্রহটা কিন্তু তার ওই গ্রহটা বল বৃদ্ধি হয়। অর্থাৎ আমার মনে করা যাক এটা আমি, তাহলে আমারও বৃহস্পতি রয়েছে, আর আমি যাকে দান করছি কোনো পুরোহিত মশাই বা পূজারী বা সাধু এরকম মানুষকে দান করছি, তারও বৃহস্পতি জন্মছকের মধ্যে নিশ্চয়ই রয়েছে। তাহলে আমি যদি দান করি আমার বৃহস্পতিটি কিন্তু কমজোর হবে, আর যেই সাধুকে আমি দান করব তার বৃহস্পতি কিন্তু বলশালী হবে। এরকমই কিন্তু ব্যাপারটা, কিন্তু আমি যেই জিনিসটা দান করব, আমি যেই জিনিসটা দান করব সেইখানটায় একটা কথা আমাকে মাথায় রাখতে হবে, আমার দানের বস্তুটা যেন সে ইউজ করে, যদি ইউজ না করে তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না। এটা আমাকে একটু খুঁজে নিতে হবে। ধরুন একটা একটা উদাহরণ দিই, যে ধরুন আমি এরকম দেখেছি, আমরা বিভিন্ন কাজকর্মের জন্য তারাপীঠে বারবার যাওয়া আসা করি, তো যেহেতু যাওয়া আসা করি সেই কারণে চেনা পরিচিতিও রয়েছে, এবং বেশ অনেকক্ষণ কাজের সূত্রে তারাপীঠ শ্মশানে আমাদেরকে থাকতে হয়। তো অনেক সময় আমি দেখেছি কিছু কিছু ভালো লোক আছে, হিন্দুস্তানিদের মধ্যে বেশি, তারা ওই তারাপীঠে শ্মশানের যে ডোম আর একদম গরিব কিছু সাধু ঘোরে তাদেরকে সর্ষের তেল দান করে, মনে করা যাক। সেই সাধুটা কি করে, ওই সর্ষের তেলের পুরো বোতলটাকে ঘুরে দানটা নিয়ে আবার কোনো মুদিখানার দোকানে গিয়ে বিক্রি করে দেয়। হ্যাঁ, ওদের সঙ্গে হয়তো সেটিং করা আছে, কম দামের মধ্যে বিক্রি করে দেয়। এরকম করলে কিন্তু দানের লাভ পাওয়া যাবে না, তাই আপনাকে খুব ভেবেচিন্তে করতে হবে যে আমি দান করব কিন্তু সেই দানের বস্তুটা যেন জাতক ইউজ করে। এবার আপনি ধরুন একটা কথার কথা বলছি, আপনি ধরুন বৃহস্পতিকে ভালো করার জন্য, বৃহস্পতির নেগেটিভিটিকে দূর করার জন্য আপনি হলুদ আম দান করছেন, আম হলুদ আম দান করছেন, তাহলে এটা বৃহস্পতির কিন্তু একটা দানের একটা বিষয়।
এবার আপনি যেই সাধুকে দান করলেন তাকে যদি নিজে নিজে বলেন যে হ্যাঁ আপনি নিন, কিন্তু আমার সামনে এটাকে মুখে কাটুন, তাহলে এই দানটা সব থেকে বেশি সাকসেসফুল হবে। কিন্তু মানুষ দান করে কেমন করে, দিয়ে চলে গেল, আর ভ্রুক্ষেপ করলো না সে ওটাকে নিয়ে কি করছে। তো সে ওটাকে নিয়ে মনে করে যাক নিল, নিয়ে হয়তো ছেলেকে দিয়ে দিল, তার নিজের সন্তানকে দিয়ে দিল, নিজে খেলো না, তাহলে সেই দানটার কিন্তু পুরোপুরি লাভ আপনি পাবেন না। তাহলে দানের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে। দান যদিও বা একটি অনেক বড় সাবজেক্ট। আর আমরা মন্ত্র জপ কখন করব? আমরা এই যে মন্ত্র জপ, বহু লোক মন্ত্র জপ করে, মন্ত্র জপ কখন করব? যখন গ্রহকে আমরা শান্ত করতে চাইবো। তাহলে মন্ত্র জপ কখন করা উচিত? যখন নেগেটিভ যোগ তৈরি হবে, মঙ্গল শনি, রবি রাহু, রবি কেতু, চন্দ্র কেতু, বৃহস্পতি রাহু, মনে করা যাক, এই যে নেগেটিভ নেগেটিভ যোগ তৈরি হচ্ছে, তখন যদি আমরা গ্রহকে শান্ত করতে চাই, কারণ একটি অশুভ গ্রহের সঙ্গে যখন একটি গ্রহ মিশে যাবে তখন গ্রহটি প্রচন্ড ডিস্টার্ব হয়ে পড়ে। কারণ অটোমেটিক্যালি মনে করুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে হঠাৎ কেউ মারতে চলে আসলো, তাহলে আপনি কি করবেন? আপনি তখন একটু হট করে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন। আপনি কিন্তু আহ মানে ভেবে পাবেন না যে কি করলাম, আমি কেন মারতে আসছে, আর মারতে যখন আসছে আমি কি করে ব্যাপারটাকে প্রতিরক্ষা করব, এরকম নিয়ে ব্যাপারটাকে নিয়ে আপনি কনফিউজ হয়ে পড়বেন। তখন কি হবে, একটি গ্রহ যখন অশুভ গ্রহের সঙ্গে থাকে তখন গ্রহটা খুব ডিস্টার্ব হয়ে পড়ে। তখন সেই গ্রহটার যদি মন্ত্র জপ করা হয়, তাহলে পরে কিন্তু গ্রহটা আস্তে আস্তে করে আবার বল পায় এবং ভালো ফল দিতে শুরু করে। এবার কার মন্ত্র জপ করব? খেয়াল রাখতে হবে, সবসময় মন্ত্র জপ করবেন যেই গ্রহটা মারতে আসছে সেই গ্রহটার মন্ত্র জপ করতে হবে। এবারে ধরুন চন্দ্রের সঙ্গে কেতু বসে রয়েছে, তাহলে এই যদি কেতুর মন্ত্র জপ করা হয় তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। আবার মনে করেন রবির সঙ্গে রাহু বসে রয়েছে, তাহলে রাহুর মন্ত্র জপ করলে পারে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। মনে করে যাক বৃহস্পতির সঙ্গে মনে করে যাক রাহু বসে রয়েছে, বৃহস্পতির সঙ্গে রাহু, তাহলে এই যদি রাহুর মন্ত্র জপ করে তাহলে খুব ভালো ফল পাবে। আর যদি এ মনে করে যাক বৃহস্পতির মন্ত্র জপ করে তাহলে 50% ফল পাবে, 50% পাবে না। তো এরকম ভাবে আপনি যদি রত্ন দান মন্ত্র জপকে দেখেন তাহলে পারে ব্যাপারটা খুব ভালো হয়। এবারে খেয়াল রাখতে হবে যে অনেকে প্রশ্ন করে দানকে নিয়ে যে স্যার প্রত্যেকটি গ্রহের জন্য আমরা কি দান করব। তো প্রত্যেকটি গ্রহের জন্য দান যদি বলা হয়, দেখুন শনির জন্য সরষের তেল দান করতে পারেন, কালো মাসকলাই দান করতে পারেন, কালো তিল দান করতে পারেন, লোহার যে কোনো জিনিস দান করতে পারেন। লোহার সেটা বাসনপত্র হতে পারে, লোহার বিভিন্ন জিনিস হতে পারে, দান করতে পারেন। বা যদি আপনার পয়সা থাকে তাহলে কোনো মন্দিরের তে লোহার জিনিস আপনি দান করতে পারেন। মন্দিরের থেকে বেশি ভালো হবে শ্মশানের কোনো মন্দিরেতে যদি দান করতে পারেন, খুব ভালো শনি রেমেডি হয়। রাহুর জন্য আপনি সবসময় কালো তিল দান করার চেষ্টা করুন। সূর্যের জন্য অর্থাৎ রবিকে ভালো করার জন্য গম, তামার বাসন, লাল বস্তু এবং লাল ডাল, যেই ডালগুলোর রং লাল, যেমন মুসুর ডাল, তো এরকম আরো যদি কোনো ডাল থাকে তাহলে সেই ডালও আপনি দান করতে পারেন। মঙ্গলের জন্য গম, তামার বাসন, লাল বস্তু, লাল ডাল, ভূমি এবং আখের গুড় আপনি দান করতে পারেন। চন্দ্র ও শুক্রের জন্য দুধ, জল, দেখুন এইটা দুজনের ক্ষেত্রেই করা যায়, চন্দ্রের জন্য শুক্রের জন্য জল, দুধ, চাল, যে কোনো পানীয়, রূপো এবং কাউকে তীর্থ ভ্রমণ করাতে পারেন, মানে আপনার খরচা দিয়ে কাউকে তীর্থ ভ্রমণ করালেন, এটাও কিন্তু চন্দ্রের ভালো একটি রেমিডি। তো সেটা যদি পয়সা থাকে অবশ্যই করতে পারেন, এটা খুব ভালো, চন্দ্রকে ভালো করে। বুধের জন্য আপনি সবুজ শাকসবজি, পুস্তক, সবুজ বস্ত্র দান করতে পারেন। আর বৃহস্পতির জন্য হলুদ বা হলুদ বস্ত্র, হলুদ ডাল, ব্রাহ্মণ ভোজন এবং হলুদ ফল। এবারে খেয়াল রাখতে হবে যে যেই গ্রহের জন্য দান করছেন সেই গ্রহ সম্পর্কীয় ব্যক্তিকে দান করার চেষ্টাটা করবেন কিন্তু অবশ্যই। দেখুন শাস্ত্রকারেরা একটা কথা তো বলেছে যে সব থেকে বড় দান হচ্ছে স্বর্ণদান। এবার সোনা দান করার মতো এখন অনেক লোকই সোনা দান করতে পারবে না, হয়তো 1 লাখের মধ্যে হয়তো 2 জন বা 10 জন পারতে পারে, তার থেকে বেশি পারবে না সোনা দান করতে।
তো সোনাদান করলে পারে সব গ্রহই শান্ত হয়। আবার শাস্ত্র বলছে গৌদান যদি করা হয়, মানে গরু দান যদি করা হয়, তাহলে পরেও খুব ভালো রেমেডি। এবারে দেখুন, এখন তো বর্তমান যুগে গরু দানও অনেকে করতে পারে না। তো গৌদান করার ক্ষেত্রে একটা সংকল্প করে গৌদান হিসাবে মূল্য ধরে দেওয়া, এটা কিন্তু অবশ্যই ভালো দান হিসাবে গ্রহণ হয়। খেয়াল রাখতে হবে কেতুর জন্য ছাগ দান করার নিয়ম রয়েছে। মানে কোনো মন্দিরে বা পূজাস্থলে ছাগলকে না বলি দিয়ে আপনি ছেড়ে দিলেন, ঠিক আছে, এইটা কিন্তু কেতুর জন্য করা হয়। অর্থাৎ কেতু গ্রহ এই ছাগ দানেতে খুব তাড়াতাড়ি ভালো ফল দেয়। কিন্তু প্রত্যেকটি দান যদি সংকল্প করে না করেন, তাহলে পারে কিন্তু অবশ্যই ভুল হয়ে যাবে। এবার এটা আপনি ঠাকুর মশাইয়ের সঙ্গে জিজ্ঞেস করবেন যে আমি ছাগ দান করবো, এটা সংকল্প করে করব, আপনি কি করিয়ে দেবেন? ঠাকুর মশাই অবশ্যই জানে, বলবে কি হ্যাঁ আমি করিয়ে দেবো। তো এটাই কিন্তু ফল পাওয়া যায়। নচেত কিন্তু সংকল্প করে না করলে পারে কিন্তু ব্যাপারটা ঠিক হয় না। তো দান সম্পর্কে তো কিছুটা ধারণা আপনাকে দিলাম। তো অবশ্যই গ্রহের ভালো ফল পেতে কখন রত্ন, কখন দান এবং কখন মন্ত্র জপ করবেন, এই কথাটা হয়তো আশা করি বোঝাতে পেরেছি। তাহলে রত্ন পড়বেন কখন? রত্ন পড়বেন হচ্ছে গ্রহকে বলশালী করার জন্য। যে একটি গ্রহ আপনার জন্মছকের মধ্যে কমজোর হয়ে গেছে, তাহলে সেই গ্রহটাকে আমি রত্ন পড়ে বলশালী করছি। এবার সেই গ্রহটা রবিও হতে পারে, মঙ্গলও হতে পারে, বুধও হতে পারে, শুক্র হতে পারে, বৃহস্পতি, এখানে শুক্র লেগে শনি, যে কোনো গ্রহ হতে পারে, ঠিক আছে। তো সেই গ্রহটাকে যদি কমজোর থাকে আপনার জন্মছকের মধ্যে, তার রত্ন পড়ে আপনি গ্রহটাকে বল দিয়ে গ্রহটাকে শক্তিশালী করতে পারেন। দেখুন, সর্বদাই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের অধিপতির রত্ন ধারণ করা, ধারণ করা যায় না নয়, ধারণ করতে গেলে পারে কিন্তু আরো বেশ কিছু ক্যালকুলেশন লাগে। তো এইভাবে যদি আপনি রত্ন দান মন্ত্র জপ করেন, তাহলে পারে অবশ্যই আপনার গ্রহ বা আপনার অশুভ গ্রহরা খুব তাড়াতাড়ি আপনাকে কিন্তু সমস্যা কম করিয়ে দিয়ে আপনাকে ভালো ফল দেবেই দেবে। আশা করছি পরের দিনকে এই রত্ন দান মন্ত্র জপ নিয়ে আরেকটি ভিডিও করব, যেখানে আরো বেশ কিছু কথা বলবো। কারণ সব কথা এখানে বলা হলো না, সেক্ষেত্রে আরো পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। নমস্কার।